স্পেন্সার কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, মিস্টার সামোনার, আমরা কেন এই কর্মচারীকে নিয়ে তদন্ত করছি? আমি আপনাকে কাজ করার জন্য নিয়োগ দিয়েছি, প্রশ্ন করার জন্য নয়, ড্যামন সংক্ষেপে উত্তর দিল। ড্যামনের শীতল চাহনির সামনে স্পেন্সার দ্রুত মাথা নিচু করল। আমি এখনই ব্যবস্থা করছি। কিছুক্ষণ পরেই স্পেন্সার ডিলানের ওপর একটি প্রিন্ট করা রিপোর্ট ড্যামনের কাছে পৌঁছে দিল। সেটি পড়ার পর ড্যামন নির্লিপ্তভাবে বলল, তাকে ব্যবসায়িক সফরে পাঠানোর কোনো একটা অজুহাত খুঁজে বের করো। আমি আগামী 6 মাস তাকে কোম্পানিতে দেখতে চাই না। স্পেন্সারের কাছে এটি অদ্ভুত মনে হলেও আগের কথোপকথন মনে পড়ায় সে আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। সে মাথা নাড়ল। বুঝতে পেরেছি, আমি এখনই এর ব্যবস্থা করছি। এদিকে ডিলান কাফেটেরিয়া থেকে বেরিয়ে যাওয়ার সময়ের আগে তার হাতের ফুলগুলো জাপটে ধরেছিল। সে ওগুলো ফেলে দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু পরে মনে হলো তাতে টাকার অপচয় হবে। কিছুক্ষণ ভেবে সে তার সাম্প্রতিক সময়ের এক বান্ধবীর কাছে মেসেজ পাঠালো এবং তাকে রাতের খাবারের আমন্ত্রণ জানাল। সে ভাবল, রাতের খাবারের পর তাকে স্বাভাবিকভাবেই নিজের বাসায় ডাকার সুযোগ তৈরি হবে। এই পরিকল্পনা করে তার মন কিছুটা হালকা হল। সে যখন নিজের ডেস্কে ফিরে যাচ্ছিল, তখন তার ফোনে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট এল। প্রোফাইল ছবিতে একজন সুন্দরী নারীকে দেখে সে ভাবল হয়তো কোনো ডেটিং অ্যাপে পরিচয় হওয়া কেউ হবে, তাই সে দ্রুত রিকোয়েস্টটি গ্রহণ করল। সে কিছু বলার আগেই একটি মেসেজ পেল, নাইলাকে পেতে চাও? আজ রাত 8টায় স্টেট 0 বার, রুম নম্বর 8। ডিলান ভ্রু কুচকাল এবং উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মেসেজটি আনসেন্ড করে দেওয়া হল। সে বিষয়টি পরিষ্কার করার জন্য বেশ কয়েকবার মেসেজ পাঠাল, কিন্তু কোনো উত্তর পেল না। চ্যাট বক্সে মেসেজ ডিলিট করার নোটিফিকেশন না থাকলে সে হয়তো ভাবত যে সে কোনো কল্পনা করেছে। সে মাত্রই নাইলাকে তার ভালো লাগার কথা বলেছে, আর এর মধ্যেই কেউ তাকে অ্যাড করে এমন মেসেজ দিল। এর মানে হলো প্রেরক সেই সময় ক্যাফেটেরিয়াতেই ছিল, কিন্তু সেখানে এত মানুষ ছিল যে কে হতে পারে তা নির্দিষ্ট করা অসম্ভব। কিছুক্ষণ ইতস্তত করার পর সে ভাবল এটি হয়তো কোনো মজা, তাই সে সেই কন্ট্যাক্টটি ব্লক করে দিল। সেদিন সন্ধ্যায় এরিন বারের মধ্যে 1 ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করলেন। ডিলান যখন এল না, তখন তিনি ধৈর্য হারিয়ে ফেললেন এবং তাকে জোর করে তুলে নিয়ে আসার ব্যবস্থা করলেন। এরিনকে দেখে ডিলান বুঝতে পারল যে তিনিই তার সাথে যোগাযোগ করেছিলেন। সে জিজ্ঞেস করল, মিস হিউলে, আপনি কি চান? তার দৃষ্টি ছিল সতর্ক। সে জানত এরিন এবং নাইলার মধ্যে কোনো সম্পর্ক নেই। সে নিজেও এরিনকে চেনে না। তবে তিনি কেন তাকে সাহায্য করতে চাইবেন? এরিন বাঁকা হাসলেন। আমি কি তোমাকে মেসেজে বলিনি? আমি তোমাকে নাইলাকে পেতে সাহায্য করতে পারি। ডিলান বিদ্রূপ করে বলল, আমি আপনাকে কেন বিশ্বাস করব? আমার নির্দেশ মেনে চলা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। এরিন শীতল হাসি দিয়ে তার সামনে কিছু নথিপত্র ছুঁড়ে দিয়ে বললেন, যদি তুমি তা না করো, তবে তার পরিণাম তোমার সহ্য করার ক্ষমতার বাইরে চলে যাবে। ডিলান ফাইলগুলো তুলে নিল, এবং সেগুলো পড়ার সাথে সাথে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দীর্ঘক্ষণ পর সে কাঁপতে কাঁপতে এরিনের দিকে তাকাল। নাইলা কি আপনার কোনো ক্ষতি করেছে? এরিন হাসলেন, কিন্তু সেই হাসি তার চোখ পর্যন্ত পৌঁছাল না। যেসব প্রশ্ন করা উচিত নয়, সেগুলো না করাই ভালো। অতিরিক্ত জানাটা তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে। তোমার শুধু এটুকু জানলেই চলবে যে আমি তোমাকে তাকে পেতে সাহায্য করব। আমাকে কি করতে হবে? ডিলান জিজ্ঞেস করল। শুধু আমার নির্দেশ পালন করো আর কোনো প্রশ্ন করো না, এরিন আদেশ দিলেন। হুমকির মুখে পড়ে ডিলান মাথা নিচু করে রইল, তার ভেতরটা রাগে ফুঁসছিল। সে জানত এরিনের বিরোধিতা করা বৃথা, তাই সে তার পরিকল্পনায় রাজি হওয়ার সিদ্ধান্ত নিল। ক্যাফেটেরিয়াতে নাইলা তাকে যেভাবে অপমান করেছিল, তার প্রতিশোধ নিতে সে মরিয়া হয়ে উঠল। একটি দীর্ঘশ্বাস ফেলে ডিলান ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি আপনার কথা মতোই কাজ করব। নাইলার পরীক্ষায় কিছু সমস্যা দেখা দেওয়ায় সে রাত 10টা পর্যন্ত ল্যাবে ব্যস্ত ছিল। জিনিসপত্র গুছিয়ে যখন সে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ক্লার্কের ফোন এল। ফোন ধরা মাত্রই ক্লার্কের কিছুটা শীতল কণ্ঠস্বর শোনা গেল, তুমি এখনও বাড়ি ফেরোনি কেন? আমি এইমাত্র কাজ শেষ করলাম, দ্রুতই বাড়ি ফিরছি। নাইলা কথা বলতে বলতেই লিফটের দরজা খুলে গেল। সে ভেতরে ঢুকতে যাবে এমন সময় দেখল ড্যামন ভেতরে দাঁড়িয়ে আছে। সে এক মুহূর্তের জন্য ইতস্তত করল। তাদের চোখাচোখি হল। ড্যামনের দৃষ্টি ছিল বরফের মতো শীতল।
তার পুরো অবয়ব থেকে এক ধরনের হিমশীতল দূরত্ব ঠিকরে বেরোচ্ছিল। নাইলা তার ঠোঁট কামড়াল, সে ভেতরে ঢুকবে কি না তা নিয়ে দ্বিধায় পড়ে গেল। দুপুরে তার প্রতি ড্যামনের যে আচরণ ছিল, তাতে এটা স্পষ্ট যে সে নাইলাকে দেখতে চাইছে না। ফোনে ক্লার্ক জিজ্ঞেস করছিল সে তাকে নিতে আসবে কিনা। নাইলা বাস্তবে ফিরে এল এবং উত্তর দিল, প্রয়োজন নেই, আমি গাড়ি নিয়ে এসেছি, তুমি বাড়িতে আমার জন্য অপেক্ষা করো। সে ফোন কেটে দিল। সে অনুভব করতে পারছিল ড্যামনের তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর নিবন্ধ, যার ফলে ফোন ধরে থাকা তার হাতের তালু ঘামতে শুরু করল। তুমি কি ভেতরে আসছো না? ড্যামন জিজ্ঞেস করল, তার বরফশীতল কণ্ঠস্বর বাতাস চিরে বেরিয়ে এল। নাইলা মাথা নেড়ে উত্তর দিল, না, আমার হঠাৎ মনে পড়ল আমি একটা জিনিস ফেলে এসেছি। আপনি যান। ড্যামন আর কোনো কথা না বলে লিফটের দরজা ধরে রাখা বোতামটি ছেড়ে দিল এবং নাইলার চোখের সামনে দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। লিফটটি আবার নিচে নেমে গেল। নাইলা কয়েক সেকেন্ড নিচের দিকে যাওয়ার বোতামটির দিকে তাকিয়ে রইল, তারপর আবার সেটি টিপল। সে যখন বাড়িতে পৌঁছাল তখন প্রায় মধ্যরাত। বসার ঘরে ঢুকে সে দেখল ক্লার্ক সোফায় বসে তার জন্য অপেক্ষা করছে। আমাকে প্রায়ই রাত পর্যন্ত কাজ করতে হতে পারে, তোমাকে আমার জন্য জেগে থাকতে হবে না, সে কিছুটা ভ্রু কুঁচকে বলল। ক্লার্ক গম্ভীর মুখে বলল, এই চাকরিটা কি সত্যিই এত পরিশ্রমের? নাইলা তার চোখের দিকে তাকাল। সে জানত ক্লার্ক আসলে জানতে চাইছে যে এই দেরি হওয়ার মানে ড্যামনের সাথে সময় কাটানো কিনা। চিন্তা করো না, তোমার আঙ্কেল বর্তমানে আমাকে মোটেও পছন্দ করছেন না। আমার কাজ প্রসপেক্টাস টেকনোলজির অন্য একজন কর্মকর্তার অধীনে। আমাদের মধ্যে কোনো যোগাযোগ হবে না, সে উত্তর দিল। নিজের মনের আসল চিন্তা ফাঁস হয়ে গেলেও ক্লার্ক দমে না গিয়ে বলল, আমি শুধু তোমার খেয়াল রাখছি। তর্ক বাড়াতে না চেয়ে নাইলা মাথা নাড়ল। আমি জানি, তোমার উদ্বেগের জন্য ধন্যবাদ। ক্লার্ক ভ্রু কুঁচকাল। সে বুঝতে পারছিল নাইলা তার কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে না। যাই হোক, আগের দিন নাইলা যেভাবে তার সামনে ড্যামনের উপহার ফেলে দিয়েছিল, তা মনে করে সে ভাবল ড্যামনের আত্মসম্মানবোধ তাকে নাইলার পেছনে আর এগোতে দেবে না। নাইলা, এই প্রসঙ্গ থাক। দাদি আজ কিছু পুষ্টিকর খাবার পাঠিয়েছেন। তিনি এখনও তোমার কথা ভাবেন। ক্লার্ক বিষয় পরিবর্তন করে বলল। টেবিলে রাখা খাবারের স্তূপের দিকে নাইলা এক পলক তাকাল, তার চোখে বিদ্রূপের আভাস ছিল। ম্যারি এবং ক্লার্কের একটা স্বভাব আছে, প্রথমে কঠোর শাস্তি দেওয়া এবং পরে সামান্য যত্নের নাটক করা। আমার পক্ষ থেকে দাদিকে ধন্যবাদ জানিও, সে বলল। কথা বলে নাইলা সিঁড়ির দিকে হাঁটা দিল। সে সিঁড়ির কাছাকাছি পৌঁছানো মাত্রই পেছনে পায়ের শব্দ শুনতে পেল। কিছু বুঝে ওঠার আগেই কেউ তার কবজি চেপে ধরল। নাইলা, তোমার এই আচরণের মানে কি? তুমি কি এখনও দাদির ওপর রেগে আছো? ক্লার্ক করা গলায় জানতে চাইল। নাইলা ক্লার্কের হাত ছেড়ে ফেলে দিয়ে নির্লিপ্তভাবে বলল, তুমি বড্ড বেশি ভাবছ। নাইলার এই এড়িয়ে যাওয়ার ভঙ্গি ক্লার্ককে অসন্তুষ্ট করল এবং তার দৃষ্টি আরও শীতল হয়ে এল। নিজেকে শান্ত করতে একটি দীর্ঘশ্বাস ফেলে সে সুর নরম করে বলল, নাইলা, আমি জানি তোমার প্রতি অন্যায় হয়েছে, কিন্তু দাদি এখন বৃদ্ধ হয়ে গেছেন। আমি আশা করি তুমি বিষয়টি একটু সহানুভূতির সাথে দেখবে। নাইলার কাছে তার এই কথাগুলো হাস্যকর মনে হল। যখনই সামনার পরিবারের কোনো বিষয় সামনে আসত, ক্লার্কের একমাত্র সমাধান থাকত নাইলাকেই সব সহ্য করতে হবে। আগে সে ক্লার্ককে ভালোবাসত বলে এইসব বিষয় এড়িয়ে যেত, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে ক্লার্কের কাছে তার পরিবার এবং ক্যারিয়ারের স্থান সবসময়ই নাইলার ওপরে। চিন্তা করো না, আমার তার প্রতি কোনো অভিযোগ নেই, সে শান্তভাবে বলল। আসলে, সে যখন ক্লার্কের প্রতি আর কোনো টান অনুভব করে না, তখন অন্য কাউকে নিয়ে তার মাথা ঘামানোর কোনো কারণ নেই। নাইলাকে শান্ত দেখে ক্লার্ক প্রসঙ্গ বদলে বলল, ভালো কথা, মা আমাদের কাল রাতে ডিনারের দাওয়াত দিয়েছেন। নাইলা অবাক হল। সিন্ডি তাকে কখনোই পছন্দ করতেন না এবং বিয়ের পর থেকে তাদের খুব একটা দাওয়াতও দেননি। তবে সে ভাবল, যদি সে কোনোভাবে সাইরাসের পড়ার ঘরে ঢুকতে পারে, তবে হয়তো হ্যারিস ফার্মাসিউটিক্যালসের ঘটনার কোনো সূত্র খুঁজে পেতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের কি কোনো উপহার নিতে হবে? সে জিজ্ঞেস করল। প্রয়োজন নেই, আমি কাজ শেষে তোমাকে অফিস থেকে তুলে নেব, ক্লার্ক উত্তর দিল। ঠিক আছে, নাইলা সহজেই রাজি হল। পরদিন সন্ধ্যায় নাইলা ল্যাবের জিনিসপত্র গুছিয়ে মেলোডিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। যখন সে নিচতলার লবিতে পৌঁছাল, হঠাৎ কেউ একজন তার সামনে এসে দাঁড়াল।
যা দেখে সে চমকে উঠল। সে ছিল ডিলান, যে আগের দিন তাকে প্রেম নিবেদন করেছিল। তার এক হাতে ছিল একতোড়া ফুল আর অন্য হাতে একটি ছোট সুন্দর কেক। সে নাইলার দিকে তাকিয়ে হাসছিল। মিস জেস্টন, আমি সারা রাত ভেবেছি এবং বুঝতে পেরেছি যে আমি এখনও আপনাকে পছন্দ করি এবং হার মানতে চাই না। আপনি কি আমাকে একবার আপনার মন পাওয়ার সুযোগ দেবেন? ডিলান জিজ্ঞেস করল। নাইলার কাছে তার এই নাছোড়বান্দা আচরণ বিরক্তিকর মনে হল। সে ভেবেছিল গতকালই সে সব পরিষ্কার করে বলে দিয়েছে। মিস্টার লোমাস, আমি আপনাকে বলেছি যে আমি বিবাহিত। আপনার এই আচরণ হেনস্থার শামিল, সে দৃঢ়ভাবে উত্তর দিল। ডিলানের মুখ এক মুহূর্তের জন্য কঠিন হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে আগের মতো হাসি ফিরিয়ে আনল। আমি বিশ্বাস করি না আপনি বিবাহিত। যদি না আপনি আমাকে আপনার ম্যারেজ সার্টিফিকেট দেখান অথবা আপনার স্বামীকে সামনে নিয়ে এসে প্রমাণ করেন। নাইলার চোখে বিরক্তি ফুটে উঠল এবং তার কণ্ঠস্বর শীতল হয়ে এল। আমাকে আপনার কাছে কিছুই প্রমাণ করতে হবে না। আপনি যদি মনে করেন আমি মিথ্যা বলছি, তবে প্রমাণ খুঁজে বের করুন। আর যদি না পারেন, তবে আমাকে বিরক্ত করা বন্ধ করুন। সে চলে যাওয়ার জন্য ঘুরল, কিন্তু পাশ দিয়ে যাওয়ার সময় ডিলান হঠাৎ তার হাত চেপে ধরল। পরের মুহূর্তেই ডিলানের মুখে একটি সজোরে ঘুষি পড়ল। আহ! সে আর্তনাদ করে উঠল। ঘুষিটি এতটাই শক্তিশালী ছিল যে সে মাটিতে পড়ে গেল এবং তার হাতের ফুলও কেক চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এক করুণ অবস্থার সৃষ্টি হল। নাইলা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর ক্লার্ককে জিজ্ঞেস করল, তুমি কখন এলে? এইমাত্র, ক্লার্ক উত্তর দিল, তার চোখে ডিলানের প্রতি খুনে মেজাজ ছিল। শুরুতে ডিলান হতভম্ব হয়ে গেলেও দ্রুতই তার মধ্যে রাগের উদ্রেক হল। সে ক্লার্কের ওপর চিৎকার করার জন্য মাথা তুলল, কিন্তু ক্লার্কের হিমশীতল চাহনি দেখে তার মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত বয়ে গেল। সে অজান্তেই কাঁপতে লাগল এবং কয়েক সেকেন্ড লড়াই করল নিজের ভয় লুকানোর জন্য। দাঁড়িয়ে উঠে সে ক্লার্কের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাল। আপনি কে? আমাকে মারলেন কেন? তুমি আমার স্ত্রীকে হেনস্থা করছ। নিজেকে ভাগ্যবান মনে করো যে আমি শুধু একটা ঘুষি মেরাই ছেড়ে দিয়েছি, ক্লার্ক গর্জে উঠল। নাইলা যে সত্যিই বিবাহিত তা বুঝতে পেরে ডিলান কিছুটা লজ্জিত হল। তবুও ক্লার্ক যেহেতু আগে গায়ে হাত তুলেছে, তাই সে দ্রুত নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করল। আপনি আমাকে হেনস্থার দায়ে অভিযুক্ত করছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? যদি না থাকে, তবে আমি পুলিশ ডাকব এবং আপনার বিরুদ্ধে মারধরের অভিযোগ করব। আপনাকে হয়তো কয়েক দিন জেলের ভাত খেতে হতে পারে। ডিলান হুমকি দিল। ক্লার্ক অবিচল রইল। ডাকো পুলিশ। তবে অবাক হও না যদি শেষ পর্যন্ত তোমাকেই জেলে যেতে হয়। ক্লার্কের শান্ত ভাব দেখে ডিলানের তর্জন গর্জন ফিকে হয়ে এল। দাঁত কিরমির করে ডিলান বলল, ঠিক আছে। শুধু অপেক্ষা করো। আশা করো যেন তোমার সাথে আমার আর দেখা না হয়। একথা বলে সে দ্রুত সেখান থেকে চলে গেল। ক্লার্ক তার চলে যাওয়া দেখল অত্যন্ত শীতল ও কঠোর চোখে। এই ধরনের লোক নাইলাকে হেনস্থা করার সাহস পায় কিভাবে? ক্লার্ক নাইলার দিকে ফিরল, তার মুখমণ্ডল ছিল অন্ধকার। কেউ তোমাকে বিরক্ত করছে এটা তুমি আমাকে কেন বলনি? নাইলার প্রতিক্রিয়া দেখে এটা পরিষ্কার ছিল যে এই লোকটির উৎপাত নতুন কিছু নয়। নাইলা তার ঠোঁট কামড়ে ধরল। আমি ভাবিনি সে গায়ে হাত তোলার সাহস করবে। আমি গতকালই তাকে প্রত্যাখ্যান করেছিলাম। সে ভাবেনি, তার স্পষ্ট অসম্মতি সত্ত্বেও ডিলান এতটা নাছোড়বান্দা হবে। ক্লার্ক ব্যঙ্গ করে বলল, এই ধরনের লোকেদের সহ্য করলে তাদের সাহস আরও বেড়ে যায়। আমি পরে আঙ্কেল ড্যামনকে ফোন করে জিজ্ঞেস করব তিনি তার কর্মচারীদের কিভাবে পরিচালনা করেন। ড্যামনের নাম শুনে নাইলা ভ্রু কুঁচকাল। এটি খুব ছোট একটি বিষয়। তাকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। ক্লার্ক থামল এবং তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করল। তুমি কি সত্যিই মনে করো এটা ছোট বিষয়, নাকি তুমি ভয় পাচ্ছ যে আমি তার জন্য কোনো ঝামেলা তৈরি করব? নাইলার অভিব্যক্তি শীতল হয়ে এল এবং সে উত্তর দিল, তোমার কি মনে হয় তাকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা তোমার আছে? একথা আবার বলো তো। ক্লার্ক গর্জে উঠল, তার চোখে রাগের আগুন জ্বলছিল। তার কত বড় সাহস! সে কি না ইঙ্গিত দিচ্ছে যে ক্লার্ক ড্যামনকে সামলাতে পারবে না? তুমি চাইলে আমি বারবার বলতে পারি। এটাই সত্যি, নাইলা জেদ ধরে বলল। ক্লার্ক ঠান্ডাভাবে হাসল। ঠিক আছে, খুব ভালো। সে গটগট করে রাস্তার পাশে পার্ক করা গাড়ির দিকে এগিয়ে গেল। সাইরাস এবং সিন্ডির বাড়িতে যাওয়ার পুরো পথে সে নাইলার সাথে একটি শব্দও খরচ করল না।
নাইলাও তার নির্বতায় বিচলিত না হয়ে তাকে অনুসরণ করল। তারা যখন বসার ঘরে ঢুকল, সাইরাসের হাসির শব্দ তাদের অভ্যর্থনা জানাল। নাইলার হাত দুটি পাশে মুষ্টিবদ্ধ হয়ে এল। সে তার আবেগ দমানোর জন্য একটি দীর্ঘশ্বাস নিল এবং ক্লার্কের পিছু পিছু ভেতরে ঢুকে প্রবেশপথে জুতো পরিবর্তন করল। সে লক্ষ্য করল ড্যামনও সেখানে উপস্থিত আছে। সে সাইরাসের সাথে দাবা খেলছিল, আর সিন্ডি পাশে বসে হাসছিলেন। নাইলা জানত যে সাইরাস এবং সিন্ডির বিয়েটা ছিল কেবল লোক দেখানো। সিন্ডি শুধু লোক সমাজে মুখ রাখছিলেন। ক্লার্ককে দেখে সিন্ডি মায়াবী স্বরে বললেন, বসো তোমরা। তোমার বাবা আর আঙ্কেলের এই খেলাটা শেষ হলেই রাতের খাবার শুরু হবে। তার নজর যখন নাইলার ওপর পড়ল, সেই হাসি মুহূর্তেই মিলিয়ে গেল এবং তিনি তাকে কোনো সম্ভাষণ জানালেন না। নাইলা এতে কিছু মনে করল না। সিন্ডির হঠাৎ কোনো উষ্ণ ব্যবহারই বরং তার কাছে অস্বস্তিকর মনে হতো। সোফায় বসে ক্লার্ক দাবার লড়াই দেখছিল, যেখানে সাইরাস হারছিলেন বলে মনে হচ্ছিল। এদিকে নাইলা মনে মনে ছক কষছিল কিভাবে সবার অলক্ষ্যে সাইরাসের পড়ার ঘরে ঢোকা যায়। পড়ার ঘরটি ছিল দ্বিতীয় তলার বাম দিকের বারান্দার একদম শেষে, এবং সেটি সাধারণত তালাবন্ধ থাকত। সাইরাসের কাছ থেকে চাবি নেওয়া সম্ভব ছিল না, তবে ক্লার্কের শোবার ঘরটি ছিল পড়ার ঘরের ঠিক পাশেই এবং তাদের বারান্দাগুলো সংযুক্ত ছিল। যদি সে ক্লার্কের বারান্দায় যেতে পারে, তবে সেখান দিয়ে পড়ার ঘরে ঢোকা সম্ভব। নাইলা যখন তার পরিকল্পনা নিয়ে ভাবছিল, তখন দাবার খেলা শেষ হল। সাইরাস দীর্ঘশ্বাস ফেলে বললেন, ড্যামন, তুমি আমাকে কখনোই ছাড় দাও না। আমি তোমার ভাই, তুমি কি আমার প্রতি একটু দয়া দেখাতে পারো না? ড্যামন সাদা ঘুঁটিগুলো পাত্রের ভেতর রাখল। তুমি যদি ছাড় পেতে চাও, তবে তোমার অধীনস্থদের সাথে খেলো। তারা তোমাকে হারানোর সাহস করবে না। সাইরাস মাথা নেড়ে মন্তব্য করলেন, তোমার যে মেজাজ, আমি অবাক হই কোন ধরনের নারী তোমার সাথে মানিয়ে চলতে পারবে। ড্যামন কোনো উত্তর দিল না। সে কেবল দাবার ঘুঁটিগুলো গুছিয়ে রাখায় মনোযোগ দিল। চলো, এখন খেয়ে নেওয়া যাক। ডাইনিং টেবিলে সাইরাস ড্যামনের সাথে প্রায় অতিরিক্ত কথা বলছিলেন। নাইলা সামান্য কিছু খেয়ে তার কাঁটাচামচ নামিয়ে রাখল এবং বলল, আমার খাওয়া শেষ। আপনারা ধীরে সুস্থে খান। কথাটি বলা মাত্রই টেবিলের সবাই তার দিকে তাকাল। সিন্ডি ভ্রু কুঁচকালেন, তিনি স্পষ্টতই বিরক্ত হলেও চুপ রইলেন। ক্লার্ক নাইলার দিকে ফিরে নরম স্বরে জিজ্ঞেস করল, আজ কি খাবার তোমার পছন্দ হয়নি? নাইলা মাথা নাড়ল, না, আমি সত্যিই তৃপ্ত। আমার মনে পড়ছে গতবার এখানে আসার সময় তোমার ঘরে আমি কিছু জামাকাপড় ফেলে গিয়েছিলাম। আমি একটু দেখতে যাচ্ছি আমার প্রিয় ড্রেসটা খুঁজে পাই কি না। ক্লার্ক মাথা নাড়ল, ঠিক আছে। সিন্ডি প্রথমে ভাবলেন, কোনো পরিচারিকাকে ড্রেসটি খুঁজে দিতে বলবেন, কিন্তু পরক্ষণেই মতো বদলালেন। নাইলা যদি নিজেই সেটি খুঁজে নেয়, তবে কর্মীদের খাটুনি বাঁচবে। ক্লার্কের শোবার ঘরে ঢুকে নাইলা ভেতর থেকে দরজা আটকে দিল এবং দ্রুত বারান্দার দিকে এগিয়ে গেল। আশেপাশে কেউ নেই তা নিশ্চিত করে সে সাবধানে দেয়াল ঘেঁষে সাইরাসের পড়ার ঘরে গিয়ে ঢুকল। পড়ার ঘরের ভেতরে ঢুকে সে চারদিকে নজর বুলাল। প্রথমে সাইরাসের ডেস্কটি দেখল, যা কোম্পানির নথিপত্রে ঠাসা ছিল। সে ড্রয়ারগুলো পরীক্ষা করল কিন্তু কাজের কিছু পেল না। মনে হচ্ছে তাকে অন্য কোথাও খুঁজতে হবে। ঠিক যখন সে ঘর থেকে বেরিয়ে যেতে যাবে, তখনই পড়ার ঘরের দিকে কারো পায়ের শব্দ এবং কথাবার্তা এগিয়ে আসতে শুনল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পালানোর সময় আর নেই, তাই সে দ্রুত জানালার পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। পড়ার ঘরের দরজা খুলে গেল এবং সাইরাসের কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে উঠল, ড্যামন, তুমি জানো পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমি কারো কাছে সাহায্য চাই না। কিন্তু এবার কোম্পানি সত্যিই বিপদে পড়েছে। তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তবে আমি সুদে আসলে তোমাকে সব ফিরিয়ে দেব। কোম্পানির শোচনীয় অবস্থা এবং রিচার্ডের সাহায্য করতে অস্বীকার করার কারণেই সাইরাস আজ ড্যামনের কাছে আসতে বাধ্য হয়েছেন। ড্যামন নির্বিকার ছিল। সে যখন কথা বলতে যাবে, তখন হঠাৎ তার নজর পর্দার দিকে গেল। কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই সে সাইরাসের দিকে ফিরল, যিনি ঠিক পর্দার সামনের চেয়ারটিতে বসতে যাচ্ছিলেন। ড্যামন বলল, সাইরাস, তুমি ওই পাশেরটায় বসো। সাইরাস অবাক হলেন, কেন? আমি এই জায়গাটা বেশি পছন্দ করি, ড্যামন নির্লিপ্ততাভাবে বলল। সাইরাস দীর্ঘশ্বাস ফেলে উল্টো দিকের চেয়ারে গিয়ে বসলেন। তারপর ড্যামনের দিকে তাকিয়ে বললেন, ফান্ডিংয়ের ব্যাপারে তোমার কি মনে হয়? ড্যামনের অভিব্যক্তি শীতলই রইল।
আমাকে এটা নিয়ে ভাবতে হবে। এটা কোনো ছোট অঙ্ক নয়। আমি জানি, কিন্তু প্রসপেক্টাস টেকনোলজি অনেক বড় কোম্পানি, $150 মিলিয়ন তোমাদের জন্য খুব একটা চাপ হওয়ার কথা নয়, সাইরাস জোর দিয়ে বললেন। ড্যামন কোনো উত্তর দিল না, তার মুখে কোনো ভাবান্তর ছিল না। ড্যামনের অসন্তুষ্টি বুঝতে পেরে সাইরাস দীর্ঘশ্বাস ফেললেন। ড্যামন, তুমি আমার চরিত্র জানো। নিরুপায় না হলে আমি তোমার কাছে আসতাম না। ড্যামনের দৃষ্টি তখনও উদাসীন। বুঝতে পেরেছি, আমি ভেবে দেখব। তারা আরও কিছুক্ষণ ব্যবসা সংক্রান্ত আলোচনা করে পড়ার ঘর থেকে বেরিয়ে গেলেন। নাইলা পর্দার আড়াল থেকে বেরিয়ে এল এবং দ্রুত বারান্দা দিয়ে আবার ক্লার্কের ঘরে ফিরে গেল। সে তখনই তার ব্যক্তিগত তদন্তকারীকে একটি মেসেজ পাঠাল, যেন সাইরাসের কোম্পানির বর্তমান অবস্থা নিয়ে খোঁজ নেওয়া হয়। ওয়ার্ড্রোব থেকে একটা সাধারণ পোশাক হাতে নিয়ে সে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। সে যখন দরজা খুলল, সামনে এক দীর্ঘকায় অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখে সে চমকে উঠল। সে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু ড্যামন তার মুখ চেপে ধরল এবং তাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিল। পেছনে সশব্দে দরজা বন্ধ হয়ে গেল এবং নাইলা নিজেকে ড্যামনের বাহুবন্ধনে দরজার সাথে চেপে ধরা অবস্থায় দেখল। সে নাইলার দিকে তাকিয়েছিল, তার দৃষ্টি ছিল শীতল এবং অনুসন্ধানী। তুমি সাইরাসের পড়ার ঘরে ওভাবে লুকিয়ে কি করছিলে? নাইলা হতভম্ব হয়ে গেল, তার মুখ সাদা হয়ে উঠল। ড্যামন কি তবে তাকে আগেই দেখে ফেলেছিল? আঙ্কেল ড্যামন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সে তোতলাতে লাগল। ড্যামন একটু হাসল, কিন্তু তার চোখ বরফের মতোই শীতল ছিল। আমি তোমাকে জানালার বামপাশের পর্দার আড়ালে লুকিয়ে থাকতে দেখেছি। যদি স্বীকার না করো, তবে আমি এখনই সাইরাসকে গিয়ে সব বলবো এবং দেখব তার পড়ার ঘর থেকে কিছু হারিয়েছে কিনা। নাইলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুই নেয়নি, কিন্তু সাইরাস যদি জানতে পারেন তবে তিনি সতর্ক হয়ে যাবেন। ভবিষ্যতে সেই ঘরে ঢোকা অসম্ভব হয়ে পড়বে। অথচ সে তার আসল উদ্দেশ্যও প্রকাশ করতে পারছিল না। নাইলাকে তার ঠোঁট কামড়ে নীরব হয়ে থাকতে দেখে ড্যামন অবজ্ঞার সাথে হাসল এবং তাকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করল। আতঙ্কে নাইলা দ্রুত তার হাত চেপে ধরে তাকে থামাল। ড্যামন আর্স্ট হয়ে গেল, তার দৃষ্টি মুহূর্তেই শীতল এবং বিপজ্জনক রূপ নিল। হাত ছাড়ো, সে গর্জে উঠল। নাইলা তার ঠোঁট কামড়ে ধরল। আঙ্কেল ড্যামন, আপনি কি সত্যিই আমাকে এতটা কোণঠাসা করবেন? ড্যামন শীতলভাবে হাসল। নাইলা, তুমি কি জানো সাইরাস যদি তোমাকে তার পড়ার ঘরে খুঁজে পেত তবে কি হতো? নাইলা সাইরাসের আসল চরিত্র সম্পর্কে কিছুই জানত না, অথচ সে তার পড়ার ঘরে লুকিয়ে ঢোকার সাহস দেখিয়েছে। সাইরাস যদি তাকে ধরত, তবে হয়তো কোনো চিহ্ন ছাড়াই সে নিখোঁজ হয়ে যেত, এমন ঘটনা আগেও ঘটেছে। অজান্তেই ড্যামনের হাতের ওপর নাইলার মুষ্টি শক্ত হল। উজ্জ্বল আলোর নিচে তার মুখ ফ্যাকাশে হয়ে এল। এখনও কিছু বলবে না? ড্যামনের গম্ভীর কণ্ঠস্বর তার মাথার ওপর ধ্বনিত হল। নাইলা একটি দীর্ঘশ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, আমি ক্লার্কের সাথে আমার বিয়ের সার্টিফিকেটটা খুঁজতে চেয়েছিলাম। তোমার বিয়ের সার্টিফিকেট সাইরাসের পড়ার ঘরে কেন থাকবে? ড্যামন জিজ্ঞেস করল, তার কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। নাইলা ঠোঁট কামড়ে তার গল্প চালিয়ে গেল। আমাদের বিয়ের সময় ক্লার্ক বলেছিল বিয়ের সার্টিফিকেট তার মা বাবার কাছে রাখবে। আমি রাজি হয়েছিলাম, এখন আমি ওটা ফিরিয়ে নিতে চাই। ড্যামন বিদ্রূপের দৃষ্টিতে তার দিকে তাকাল। হঠাৎ তোমার বিয়ের সার্টিফিকেটের কেন প্রয়োজন পড়ল? তুমি না তাকে ক্ষমা করে দেওয়ার পরিকল্পনা করছিলে? ওটা তো সাময়িক। সে যদি আবার বিশ্বাসঘাতকতা করে, তবে আমি অবশ্যই তাকে ডিভোর্স দেব। আমি তো সারাজীবন তাকে ক্ষমা করে যেতে পারি না, তাই না? নাইলা উত্তর দিল। ড্যামনের দৃষ্টি আরও শীতল হয়ে এল। নাইলার এই দুর্বল অভিনয় সে স্পষ্টতই বিরক্ত হচ্ছিল, কিন্তু সে তার মিথ্যা ফাঁস না করার সিদ্ধান্ত নিল। সে চাইল ধীরে ধীরে নাইলার আসল উদ্দেশ্য উন্মোচন করতে। ঠিক যখন সে কিছু বলতে যাবে, দরজায় সজোরে করাঘাত শোনা গেল। ক্লার্কের রাগান্বিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, নাইলা, দরজা খোলো। আঙ্কেল ড্যামন কি ভেতরে? নাইলার চোখে আতঙ্কের ঝিলিক দেখা দিল এবং সে ড্যামনের দিকে তাকাল। ক্লার্ক যদি ড্যামনকে এখানে দেখে, তবে অবশ্যই এক তুলকালাম কাণ্ড ঘটে যাবে। নাইলার সেই মিনতিভরা চোখের দিকে তাকিয়ে ড্যামনের নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু সে বরফশীতল দৃষ্টিতে মুখ ফিরিয়ে নিল। তার কোনো প্রতিক্রিয়া না দেখে নাইলা নিচু স্বরে অনুরোধ করল, আঙ্কেল ড্যামন, আপনি কি একটু লুকিয়ে থাকতে পারেন?
আমি কোনো ভুল করিনি। আমি কেন লুকাব? ডেমন সরাসরি প্রত্যাখ্যান করল। দরজায় আঘাত চলতেই লাগল এবং তা আরও তীব্র হয়ে উঠল। ক্লার্কের কণ্ঠস্বর রাগে এমন পর্যায়ে পৌঁছাল যে মনে হচ্ছিল সে যে কোনো মুহূর্তে দরজা ভেঙে ফেলবে। নায়লা, দরজা খোলো। তুমি কি ভেতরে কোনো লজ্জাজনক কাজ করছ? দয়া করে, আমি আপনার কাছে মিনতি করছি। নায়লা প্রায় কেঁদে ফেলল। ড্যামনের অভিব্যক্তি তখনও শীতল ছিল যখন সে উত্তর দিল, শুধু এই একবারের জন্য। সে দ্রুত বারান্দার দিকে এগিয়ে গেল এবং তার কিনারা দিয়ে নিচে লাফ দিল। নায়লা অবিশ্বাসে নিজের মুখ চেপে ধরল। ড্যামন কি সত্যিই দ্বিতীয় তলা থেকে লাফ দিল? ঠিক তখনই শোবার ঘরের দরজার তালাটি সজোরে ভেঙে ফেলা হল। ক্লার্ক প্রচণ্ড রাগে ভেতরে ঢুকে পড়ল। ঘরে শুধু নায়লাকে দেখে সে তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাল এবং শীতলভাবে প্রশ্ন করল, আঙ্কেল ড্যামন কোথায়? আমি কিভাবে জানব? আমি বিছানায় ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম, নায়লা উত্তর দিল। ক্লার্ক বিদ্রূপ করে বলল, ঘুমিয়ে পড়েছিলে? সে যদি এটা বিশ্বাস করে, তবে সে হবে ১ নম্বর বোকা। হ্যাঁ, এছাড়া আর কি? আঙ্কেল ড্যামন তোমার শোবার ঘরে কেন থাকবেন? তুমি কি লোকসমাজে নিজেকে ছোট করার জন্য এতই উদ্গ্রীব? নায়লা পাল্টা জবাব দিল। কথা বলা শেষ হওয়া মাত্রই ক্লার্ক নায়লার কবজি চেপে ধরল এবং তাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল, নিজের শরীর দিয়ে তাকে নিচে চেপে ধরল। নায়লা, আমার সাথে চাতুরি করার চেষ্টা করো না, সে দাঁত কিরমির করে বলল। তার শীতল হাতটি নায়লার মুখ থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছিল, ঠিক যেন একটি বিষাক্ত সাপ, যার স্পর্শে নায়লা অনিয়ন্ত্রিতভাবে শিউরে উঠল। সে ক্লার্কের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাল। যদি আমাকে বিশ্বাস না করো, তবে তাকে নিজেই খুঁজে বের করো। অন্যথায়, আমি কিন্তু এই অপমান মুখ বুজে সহ্য করব না। ক্লার্ক তার দিকে তাকিয়ে রইল। নায়লার চোখে অপরাধবোধের কোনো চিহ্ন না দেখে সে নিজের ওপরেই সন্দেহ করতে শুরু করল। সে কি তবে সত্যিই ভুল বুঝেছে? কিন্তু সে তো স্পষ্ট দেখেছিল ড্যামনকে আগে ওপরের তলায় যেতে। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে এক পরিচারিকার কণ্ঠস্বর শোনা গেল। মিস্টার ক্লার্ক, মিস্টার সাইরাস আপনাকে নিচে ডাকছেন। আপনার সাথে ওনার জরুরি কিছু আলোচনার আছে। আমি আসছি, ক্লার্ক উত্তর দিল। পরিচারিকা চলে যাওয়ার পর ক্লার্ক নায়লাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল এবং শীতল কণ্ঠে বলল, এইবারের মতো আমি তোমাকে বিশ্বাস করছি। সাবধানে থেকো। চলবে।